সিনেমাটার মেইন এলিমেন্টও ছিল শাপলা। ভিজুয়ালি ওটাকে তত বেশি স্থির করাটা জরুরি। আর হচ্ছে অনেক আন্ডারটোন করা যে আপনি অনেক ছোট করে আপনি নিয়ে এসব দেখবেন। এই ফিল্মের ক্ষেত্রে যেটা ছিল আমাদের চ্যালেঞ্জ যে না আমরা কোনো অর্নামেন্ট অ্যাড করতে চাই না, কিন্তু যাতে ওই সৌন্দর্যটা ঠিক থাকে। পুরো প্যাকেজিংয়ের জায়গা থেকে আমরা বিশ্বাস করছিলাম যে আমাদেরটা বেস্ট। উই ফেল্ট যে উই হ্যাড দ্য বেস্ট ওয়ান বিকজ শর্ট ফিল্ম তো অনেকগুলো ক্যাটাগরির মাঝখানে আসলে আইডিয়াটা কি যে হাউ উইথ আইডিয়া কামস আউট, হোয়াট ইজ দ্য ক্রিয়েটিভ আন্ডারস্ট্যান্ডিং, হোয়াট ইজ দ্য ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, আ লট অফ থিংস, প্রোডাকশন ডিজাইন। পুরো প্যাকেজিংয়ের জায়গা থেকে আমরা বিশ্বাস করছিলাম যে আমাদেরটা বেস্ট। হোল প্যাকেজিংয়ের মধ্যেও যেমন আমাদের প্রবাবলি আমাদের আইডিয়াটা ইজ ভেরি ইউনিক অ্যান্ড আমাদের আইডিয়াটার অনেক ধরনের মানে আছে, অনেকভাবে এটাকে এক্সপ্লোর করা যায়। তো আমরা যেটা ভিজুয়ালি দেখাচ্ছি এর ভিতরে লুকানো অ্যাকচুয়ালি 3-4 ধরনের মানে, অনেক ধরনের মানে আছে, যে মানেগুলো আসলে প্রত্যেকটা সিন টু সিন রিলেট করলে, ব্যাখ্যা করলে সেটা হয়তো এক একটা মানুষের কাছে এক একভাবে যাবে এই আর্ট ফর্মটা। আই থিঙ্ক দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক, দ্যাট ইজ ওয়ান আইডিয়ার জায়গা থেকে। ডেফিনেটলি দ্য ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ক্রিয়েট করছি, সো ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে ইট ওয়াজ কামরুল হাসান খসরু, দ্য পাইনিয়ার অফ বাংলাদেশ। খসরু ভাইয়ের সাথে আই বিন ওয়ার্কিং সিন্স 12 ইয়ার্স, প্রবলি আরও বেশি হতে পারে। একটা পর্যায়ে যেটা মজা খসরু ভাইয়ের সাথে কাজ করতে, সেটা হচ্ছে আমাদের একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়ে গেছে। মানে আমিও অনেক কম কথা বলতে পছন্দ করি, সেও খুব কম কথা বলতে পছন্দ করে, কিন্তু আমি যখন আসলে তার চোখের দিকে তাকাই, সে যখন আমার চোখের দিকে তাকায়, উই হ্যাভ আ স্ট্রং ব্লেন্ড অ্যান্ড বুঝি আমরা একজন আরেকজনকে, আমি জানি এটা এইভাবে হবে, উনি এটা করতে চায়। আর আরেকটা বড় জায়গা হচ্ছে, একটা হচ্ছে উনি আসলে কবিতা লেখে ক্যামেরা দিয়ে, দ্যাটস ওয়ান, ইজ আ পোয়েট। টোটালি জার্নি করেছি একসাথে গল্পটা বলার ক্ষেত্রে। সো 3টা জিনিসকে খুবই প্রাধান্য মানে ফোকাসড করা হয়েছিল, যে ক্লাস্ট্রোফোবি বিষয়টাকে নিয়ে আসা, স্ট্যাটিক ফ্রেমে মানে মাইন্ডের যে গেমটা ওটাকে অনেক স্থিরভাবে দেখা, আর হচ্ছে অনেক আন্ডারটোন করা যে আপনি অনেক ছোট করে আপনি নিয়ে এসব দেখবেন ঠান্ডা মাথায় যে আসলে কী ঘটতেছে বিষয়টা। তো যেহেতু স্যার শর্ট ফিল্ম এটা তো অনেক বড় কিছু না, এটা তো ছোট একটা স্পেসে একটা সাফোকেশন, একটা স্টোরির যে গল্প, একটা জার্নি, যেই ঘটনা, যেই মিথ, যেই ইয়েটা, এটা যখন গল্পটা দেখতে হবে তখন আসলে বোঝা যাবে যে আসলে এটা কে কীভাবে করে দেখতে পায়। আরেকটা হচ্ছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, ইজ সো এক্সপিরিয়েন্সড। উনি আসলে ক্রিয়েটিভ জায়গা থেকেও গল্পের ভিতরে ঢুকতে পারে। নর্মালি সবাই, বেশিরভাগ মানুষ আমরা যাদের সাথে কাজ করি, দেখা যায় ক্রিয়েটিভলি অনেক বেশি অ্যাটাচড হয় না, তো অ্যাটাচড হলেও এটা যে ভিতরের যে পাওয়ারটা আছে সেইটা সহজে কেউ দেখে না, বাট উনি কিন্তু ডিরেকশনাল পয়েন্ট অফ ভিউ থেকেও চিন্তা করে। সো এইটাও ওনার একটা বড় পাওয়ার। ওল্ড স্কুল গ্রামার আমরা এক ধরনের ফলো করছি। ওল্ড স্কুল গ্রামার বলতে যেটা হচ্ছে যে ফিচার ফিল্মে এটা আমরা অনেক আগে এই ধরনের গ্রামার আমরা দেখে আসছি, যে গ্রামারগুলো এখন আসলে ব্যবহার করা হয় না, কিন্তু আমরা একটু ওল্ড স্কুল গ্রামার দেখেছি, কারণ এটাই ওই ওল্ড স্কুল গ্রামারটা, ওইটাই এখন একটা মডার্ন এক ধরনের কনসেপ্টের সাথে এটা ব্লেন্ড করার এক ধরনের হিসাবগুলোকে আমি খুঁজে বের করার চেষ্টা করেছিলাম আর কি। তো সেই জায়গার মধ্যে যেমন হচ্ছে আপনার ধরেন যে এটা ভিজুয়ালি আমরা এটাকে 4:3 মানে আমাদের পুরনো টেলিভিশনের যেরকম একটা বাক্স টাইপ যে ফ্রেম ছিল ওরকম আর কি 4:3 রেশিওতে এটা শ্যুট করা, কারণ এটার মধ্যে এক ধরনের গ্রামাটিক্যালি জিনিসগুলোকে খোঁজা, যে মানুষ এক ধরনের বক্সে বন্দি আছে, বাক্সতে বন্দি আছে। এখন কি হয়, ফিল্ম মানে হচ্ছে যে আপনার ওয়াইড স্ক্রিনে দেখবেন, কিন্তু একে চাপায় নিয়ে আসা মানে একটা ক্লাস্ট্রোফোবিয়া এক ধরনের তৈরি হওয়া, সাইকোলজিক্যালি এক ধরনের আপনাকে সাফোকেটেড তৈরি করবে। সো যেটার কারণে ওইরকম একটা বাক্সবন্দি এক ধরনের সাফোকেটেড তৈরি করার এক ধরনের ফ্রেমকে কম্পোজ করেছে, যেটা ভেরি ওল্ড স্কুল, কিন্তু এটা কিন্তু এখনকার যুগে কিন্তু এটা নাই বলে চলে। কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্মগুলোতে আমি এবার ফেস্টিভ্যালে গিয়ে দেখলাম যে তারাও এটা এখনও ফলো করে। আলী যে ক্যারেক্টারটা, ও যে সাফোকেশন, ওর যেই প্রতিবাদের গল্প, ওর যেই ভিতরের মানুষের ভিতরের ইনার যে সাফোকেশন, মানুষের ভিতরের আপনি যখন একটা আমি যেটা বিশ্বাস করি আর কি ভিজুয়ালি, যেটা সেটা হচ্ছে আপনার ভিতরে যত বেশি ক্রাইসিস থাকবে, ভিজুয়ালি ওটাকে তত বেশি স্থির করাটা জরুরি।
যখন অত বেশি ক্রাইসিস না, আমার যেমন অ্যাকশন সিনে অত ক্রাইসিস না, ওটা হচ্ছে ইনস্ট্যান্ট, এই দেন অ্যান্ড দেন ঘটনা, তখন হচ্ছে আপনি ক্যামেরা মুভমেন্ট দিয়ে আপনি অনেক কিছু শর্ট করে নিতে পারেন। যখন আপনি একটা সাইকোলজিক্যাল স্টোরি বলবেন তখন সেটাকে অনেক ধরনের ভিজুয়াল স্টোরি আছে বলার জন্য আপনি সেটাকে চুজ করতে পারেন। তা আমাদের যেটা ছিল যে ওটার মধ্যে যে আমরা এক ক্যারেক্টার বেইজ আমি গল্প বলছি, আলী ক্যারেক্টার, এবং ক্লাস্ট্রোফোবিয়া একটা বিষয়ের জন্য আমাদের গল্পটার স্ক্রিন হচ্ছে 4:3। এটা ডিরেক্টরও ওটা আইডিয়া করেছে, যে ডিরেক্টর আদনান বলছে ভাই আমি এরকম যেতে করছি, এবং আমার বলছে যখন আমি তখন এগ্রি করছি। কিন্তু পরে আমরা যখন আলোচনা করেছিলাম যে ভাই এটা, আমার প্রডিউসার তানভীর যখন বলতেছে যে ভাই এটা কেন ডিসিশন করলেন, তখন আমি বললাম যে দেখো ও আমার বলছে এটা, কিন্তু আমিও এগ্রি করছি যেটা, সেটা হচ্ছে যে বিষয়টা কারেক্ট ছিল যে ক্লাস্ট্রোফোবি বিষয়টা তৈরি হওয়া। আবার একটা বিষয় যে ওল্ড স্কুল গ্রামার বললেও সে পলিটিক্যালি ভেরি ওল্ড জায়গায় আমরা এখনও আছি, কারণ আমরা যে ক্রাইসিসের কথা বলছি সেটা অনেক পুরনো দিনের ক্রাইসিস, এটা এখনকার ক্রাইসিস না। যে আমি আমার কথাটা বলতে পারি না, এই কথাটা বলতে পারাটা কিন্তু এখনকার ক্রাইসিস না, কিন্তু অনেক পুরনো। সো আমার ভিজুয়াল এটা পুরনোর এক ধরনের টেক্সচার দিবে, যে 4:3, ঠিক আছে। এবং সেটার সাথে আমরা একটা জিনিস চিন্তা করছিলাম যে স্ট্যাটিক ফ্রেমে শ্যুট করাটা কেন, কারণ হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক অস্থিরতা অনেক বেশি, সেই কারণে আমার ভিজুয়ালি এটাকে অনেক স্থিরতা প্রয়োজন আছে। আপনি যত অস্থিরতা থাকবেন আমার ভিজুয়ালি তত স্থির থাকাটা জরুরি। সে কন্ট্রাস্ট এত আন্ডারটোন যে তুমি তখন অনেক ফোকাসড হবা, তোমার চোখটাকে ছোট করে নিয়ে আসবা যে তুমি দেখার জন্য যে আসলে তোমার ক্রাইসিসটা কোন জায়গায়। আমরা গল্পটা বলার জন্য এই যে দেখাটা, দৃষ্টিভঙ্গিটা দেখার জন্য জিনিসটাকে এত আন্ডার লো কিতে শ্যুট করা, লাইট এবং গ্রেডে এত ডাউন করা হয়েছে যে আপনি যখন ওটা দেখবেন আপনি চোখটা ছোট করে দেখতে হবে বড় স্ক্রিনেও। ফাইনালি গিয়ে আই থিঙ্ক যেটা উনি ডেলিভার করেছেন ইট ইজ অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল, যেটা আসলে এক্স্যাক্টলি এভাবেই আসলে আমি দেখছিলাম, আমি যখন ইমেজ চিন্তা করেছিলাম এভাবেই দেখছেন। ইয়া ইজ বিন ফেনোমেনাল। যখন লোকেশন রিগি করে স্কাউটিং করে যখন, তখন যে ছবিগুলো ছিল সেটার মধ্যে শাপলা বিলের ছবিটাও ছিল। এবং এটা কিন্তু আমাদের স্টোরিতে প্রি প্রোডাকশন টাইমে আলোচনা করে তারপরে এটা ঢোকানো হয়েছে, এটা কিন্তু প্রথমে কিন্তু ছিল না গল্পটা। আমার কাছে ওই গল্পের আমাদের আলোচনা মনে ছিল যে ওইখানে ডুব দিয়ে উঠবে, এইটাই হবে। আর তার নাম তখন বলছিল যে ভাই এটা পোস্টার করবো, যে এটাই গল্পের পোস্টার হবে, কারণ আমার গল্পের পুরো ফিলোসফিটা এইটার মধ্যে বিদ্যমান। নেচারের সাথে যে কোনো গল্প বা যে কোনো কানেকশন করতে গেলে আমার এক ধরনের ব্রেনে মনে সিক্রেশন হয়, আমি আর অন্য যাই না। আমি কীভাবে যেন কানেক্ট করতে পারি, আমার অনেক ভালো লাগে যে ওই জিনিসটা কীভাবে করে কী ইয়াতে আসবে আর কি। তো এবং আমি যে কোনো গল্প বলতে গেলে বা কোথাও আমি কোনো একটা ফিচার ফিল্ম বা গল্প বলতে গেলেও আমি দেখি যে গল্পের মধ্যে কোনো ওয়াটার বডি আছে কিনা, না থাকলে আমি ইনসিস্ট করি যে পানি, কারণ আমার দেশটা হচ্ছে যে পানি নদী দিয়েই হচ্ছে আমার দেশ। সো আমার কাছে যেটা হচ্ছে কোনো গল্প আমার দেশের বলতে গেলে পানি কোথাও নাই, এটা আমার কাছে ফুলফিল লাগে না। এটা আমার ন্যাচারালি মনে হয় যে এটা অবশ্যই আমার এই দেশের এই ভূখণ্ড বা এটা বুঝাতে গেলে এটা প্রয়োজন আছে, এটা ছাড়া এটা ফুলফিল হয় না আর কি। আমি যখন প্রথম খবরটা পাই তখন আমি কিন্তু খসরু ভাইকে ফোন দিয়ে বলছি যে খসরু ভাই আমার কাছে ফাইনালি মনে হচ্ছে যে আপনি যেখানে যাওয়ার যোগ্য ওই জায়গাটা আমি নিতে পারছি আপনাকে। সো দ্যাট ওয়াজ মাই কল টু হিম। অল ওভার প্রোডাকশন ডিজাইন। সো এখানে আমি দুজনের নাম বলবো, যে শিহাব অ্যান্ড আনিকা। তো শিহাব ওয়াজ দ্য প্রোডাকশন ডিজাইনার, বেসিক্যালি দ্য আর্ট ডিরেক্টর। যেমন ডিজাইনের জায়গা থেকে আই থিঙ্ক শিহাব যখন আসলে ডিজাইন করলো ওর সাথে অনেক ডিসকাশন গেছে যে কীভাবে আমরা বাড়িটা দেখি, কী ধরনের বাড়ি হওয়া উচিত, এটা কি মাটি লেপা বাড়ি হওয়া উচিত, নাকি এটা একটা উইন্ডো থাকা উচিত, নাকি এটা কী ধরনের উইন্ডো হওয়া উচিত, এটা ছনটা আসলে কেমন হওয়া উচিত, ছনটা হলে আসলে যে ছনের উপর ছাদটা করা সেটা আমার আসলে 3 সপ্তাহ আগে করতে হবে, সো দ্যাট এটা আসলে রিয়েলিস্টিক্যালি পুরানো হয়, এটা গিয়ে একদিনের মধ্যে পুরান করলে হবে না। সো এরকম আর্ট ডিরেকশনে অনেক রিয়েলিস্টিক চ্যালেঞ্জেস ছিল। কেন চ্যালেঞ্জেস? বিকজ আই ওয়ান্টেড টু মেক শিওর যে এটা আসলে দেখে মনে হবে এটা বানানো। অনেক কিছু কিন্তু রিক্রিয়েট করা, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে এটা আসলে ওইখানকারই একটা স্পেস। এইটা ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ। গ্লোবাল একটা জিনিসের জন্য কাজ করছি, ফর গ্লোবাল অডিয়েন্স, ফর পিপল হু ইজ মানে ইন্টারন্যাশনালি আসলে কাজটা যখন আমরা করলাম তখন আসলে আমরা কিন্তু
অনেক গ্রামাটিক্যালি কিন্তু কাজ করছি। ইটস হ্যাঁ, মানে নট সেটার লাইক জন্য আবার ধরেন যে তানভীর ভাই অনেক হেল্প করছে আমাদের। হ্যাঁ 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 যে আমাদের যিনি আমাদের প্রডিউসার producer। আছে, সো তানভীর ভাই অনেক, যেহেতু আমরা ওইভাবে ইন্টারন্যাশনাল কাজ করি নাই, সো আদনান ভাইয়ের পাশাপাশি তানভীর ভাই আমাদের অনেক কিছু বলছেন যে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে কীরকম কাজ হচ্ছে বা কী করা উচিত কী করা উচিত না, ওই কিছু কিছু পয়েন্ট গ্লোবাল আসলে যে ফিল্ম ল্যাঙ্গুয়েজটা ওইটার প্রেক্ষিতে কিন্তু আমরা, আপনি তো দেখেছেন কাজটা, সো ওটার মধ্যে আসলে কোনো কিছু বাড়াবাড়ি ছিল না। আনিকা অলসো, বিকজ আনিকাও ভেরি ইন্টারেস্টিং ডিজাইনার, সো যখন ডিজাইন করে পুরো জিনিসটাকে তখন আমার সাথে বারে বারে কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ দ্য কাইন্ড অফ ফ্যাব্রিক আমরা আসলে চুজ করব, কেন আসলে আমরা ওকে শাড়ি পরাবো। আমরা অনেক লুক টেস্ট করি যে শাড়ি পরাবো মাকে নাকি আসলে অন্য ধরনের কী ধরনের শাড়ি পরবো, এটা কি প্রিন্টেড হবে নাকি প্রিন্ট ছাড়া হবে, কেন প্রিন্ট ছাড়া হবে, কেন আসলে নীল রঙের চলটা উঠানো হবে। এই স্কিমগুলো পুরো আর্থের সাথে আসলে স্কিমটারে সেট করা। যদি আমি আর্থ দি স্কিম চিন্তা করি, এটার মধ্যে ব্রাউন অ্যান্ড লাইটার ব্লু ওগুলার মিক্সড করে আমরা একটা প্রোডাকশন ডিজাইনে একটা স্কিম ক্রিয়েট করি। তো ছেলেকে ব্রাউন দেওয়া হয়েছিল, ব্রাউনটার মধ্যে আসলে কী ধরনের মাটি কালারের ব্রাউন হবে সেটা কিছু শেড ক্রিয়েট করে। আর কেন এখানে প্রিন্ট হবে না, বিকজ প্রিন্ট হবে না এটার কারণ কি, বিকজ ইটস আ টাইমলেস। আর আমরা বলতে চাই না কোন সময়ের গল্প এটা, ইট ক্যান বি লাইক, এটা হয়তো বা আজকে থেকে 4066 সালের গল্প হতে পারে, এটা হতে পারে হয়তো বা 1920-এরও গল্প হতে পারে। সো আমরা কোনো রকম টাইম, যখনই প্রিন্ট হবে, প্রিন্ট ডিলস উইথ টাইম লাইন। সো এই সময় এই প্রিন্টটা হয়েছিল। সো যখন ফ্যাব্রিক হয়েছে, ফ্যাব্রিকটা ইজ টাইমলেস, যে কারণে আমরা, সো এইরকম অনেক বাহাস, অনেক কনভারসেশনস করতে করতে আনিকা অ্যান্ড শিহাব ওরা খুবই স্ট্রংলি আসলে এটার পার্ট হয়েছিল। সিনেমাটার মেইন এলিমেন্টও ছিল শাপলা, যেটা আসলে আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার। সো ওটাকেও আমরা আসলে সাবকনশিয়াসলি উই অলসো ওয়ান্টেড টু রিপ্রেজেন্ট ইট ইন দ্য ওয়ার্ল্ড, যে এটা আসলে আমরা দেখেছি অ্যাজ এ ফর্ম অফ কারেন্সি। এই ফিল্মের ক্ষেত্রে যেটা ছিল আমাদের চ্যালেঞ্জ যে না আমরা কোনো অর্নামেন্ট অ্যাড করতে চাই না, কিন্তু যাতে ওই সৌন্দর্যটা ঠিক থাকে। সো এটা ছিল আমাদের বড় চ্যালেঞ্জ। সো আমরা যখন বাসাটা করি, ওই বাসায় আমরা যতটুকুই আমাদের গল্পের প্রয়োজনে ধরেন একটা মাচা বানিয়েছি বা যেটাই করেছি, আমি চেষ্টা করছি এটা যতটা অর্গানিক রাখা যায়, যাতে এটা মনে না হয় যে এটা আমরা এই গল্পের জন্য এটা বসিয়েছি। ডিস্টোপিয়ান যে টোনটা ওইটা আমরা মেনটেন করার চেষ্টা করছি যাতে শাপলা ওইভাবে ডোমিনেট করে বাকিদের। ইভেন গার্মেন্টসে আমরা কোথাও প্রিন্ট ইউজ কোনো করি, প্রিন্ট ইউজ করি না, আমরা সো দ্যাট ওই টাইমলেস সলিড কালারে ছিলাম। এমন একটা স্পেসের গল্প বলেছে যেখানে আসলে অ্যাবান্ডেন্সই নেই বলতে গেলে। হয়তো ওদের জামা কাপড়, ইভেন প্রপস কিংবা সব কিছুর দিক থেকে আমরা দেখাতে চাই না ইটস এ ভেরি স্পেসটা খুবই অ্যাবান্ডেন্ট একটা জায়গায়। সো ওই ক্ষেত্রে আমরা যেরকম অনেক ন্যাচারাল যেসব এলিমেন্টস থাকে ওগুলো দিয়ে, অর্নামেন্টসও যেরকম আমরা কোনো মেটাল ইউজ করিনি, কিছু ইউজ করিনি, ন্যাচারাল এলিমেন্টস যেরকম নারিকেল কিংবা পুতির বিভিন্ন টাইপের এলিমেন্টস দিয়ে আমরা যা করতে পারি। এরপর প্রত্যেকটা গার্মেন্টসে আমরা প্রায় 1 উইকের উপরে ওয়েদারিং করেছি সব কিছু উইথ প্রপার টেকনিক। সো আমরা যে একটা কালার টোন যে মেনটেন টোনটা, করছি হ্যাঁ। সেটা তো আপনি দেখছেন। সো ওটার জন্য তো আমাদের একটা বড় ডিসিশন এটা, যে সবাই একই টাইপের জিনিস পড়ছে। সো আসলে কি কালারটা পড়লে ভালো লাগবে বা আমার গল্পকে অত ডমিনেট করবে না, কিন্তু আবার একটা ইম্প্যাক্ট থাকবে। সো এটার জন্য ওর যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয়েছে। এটা নিয়ে আদনান ভাইও যথেষ্ট চিন্তিত ছিল যে আসলে কী করবো আমরা। এন মুমেন্টে গিয়ে সব লক হয়েছে। সো তারপরে যে ও যেটা বলে যেগুলো ওয়েদার করা, যে সবার জন্য এতগুলো জামা, ওটা খুবই টাফ জব ছিল। আরও অনেকে আছে, আমাদের পোস্ট প্রোডাকশন টিম আছে যে ওরা পাগলের মতো দিন রাত এটা পিছনে কেটেছে। আমাদের মেইন জুরি যে ম্যারিনেটে ছিল তারও অনেক ইন্টারেস্টিং ওয়ে অফ থটটা খুব মজার, যে ও আসলে ও আবার জিজ্ঞেস করছিল কেন আপনি ঠোঁটটা এখানে দিলেন, ওয়াই নট অন দ্য আদার পার্ট অফ দ্য বডি। ওর খুবই ইউনিক কোয়েশ্চেন্স ছিল যেগুলো খুব মজা লাগছে আমার কাছে। সো আই থিঙ্ক মানে স্পেশাল জিরোর জায়গা থেকে স্পেশাল মেনশন মানেই হচ্ছে ইট ইজ সামথিং স্পেশাল দ্যাট নিডস টু বি রেকগনাইজড।